২৫০০ বছর আগে, মানে ভাবা যায় ২৫০০ বছর আগে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এক সামরিক মস্তিষ্ক যুদ্ধের উপর একটা ম্যানুয়াল লিখেছিলেন। আর সেই ম্যানুয়ালের একদম প্রথম নিয়মটি কি ছিল জানেন? যুদ্ধ না করা। হ্যাঁ, শুনতে বেশ অদ্ভুত লাগে প্রথমবার। একদম তাই। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটি প্রাচীন পাণ্ডুলিপির পাতা উল্টাতে যাচ্ছি যা শুনলে মনে হতে পারে যে শুধু তলোয়ারের ঝনঝানানি আর রক্তপাতের কথা বলবে, কিন্তু আসলে এটি মানুষের মনস্তত্ত্ব আর প্রতিযোগিতার এক বিশাল মাস্টার ক্লাস। আমাদের আজকের আলোচনার মূল উৎস হল চীনের প্রাচীন সামরিক কৌশলবিদ সানজুয়ের লেখা অমর গ্রন্থ দি আর্ট অফ ওয়ার। অসাধারণ একটা বই। হ্যাঁ, আর এটি শুধু প্রাচীনকালের রণক্ষেত্রের কোনো দলিল নয়, বরং আধুনিক যুগের ব্যবসা বা রাজনীতি আর আমাদের প্রতিযোগিতামূলক জীবনের এক অব্যর্থ ব্লুপ্রিন্ট বলা যায়। ঠিক বলেছেন। মানে এই পাণ্ডুলিপিটির সবচেয়ে বড় শক্তির জায়গাটি হলো এর মনস্তাত্ত্বিক গভীরতা। ২৫০০ বছর আগে লেখা হলেও মানুষের মৌলিক প্রবৃত্তি, যেমন ধরুন আকাঙ্ক্ষা বা ভয় বা অহংকার এবং প্রতিযোগিতার ধরন, এগুলো কিন্তু আজও বদলায়নি। হ্যাঁ, মানুষ তো মানুষই আছে। একদম। রথ বা বর্ষার জায়গা হয়তো আজ দখল করে নিয়েছে কর্পোরেট চুক্তি বা প্রযুক্তির লড়াই, কিন্তু এই লড়াইয়ে জেতার যে মানসিক সমীকরণ, তা সানজু সেই প্রাচীন কালেই খুব নিখুঁতভাবে সমাধান করে গেছেন। বইটি মূলত আমাদের বোঝায় যে পেশি শক্তির চেয়ে বুদ্ধিবৃত্তিক কৌশল কিভাবে যে কোনো সংঘাতের মোড় ঘুরিয়ে দিতে পারে। ঠিক এই জায়গাটি থেকেই চলুন আমাদের মূল আলোচনায় প্রবেশ করা যাক। আধুনিক সমাজ জয় বা বিজয় বলতে সাধারণত বোঝে সংঘাত বা প্রতিপক্ষকে ধ্বংস করে দেওয়া, কিংবা ধরুন পেশি শক্তির চূড়ান্ত প্রদর্শনী। সেটাই আমরা সবসময় দেখে অভ্যস্ত। তাই তো, কিন্তু দ্য আর্ট অফ ওয়ারের অন্যতম বিখ্যাত লাইনটি হল, সবচেয়ে বড় বিজয় হল যুদ্ধ না করেই শত্রুকে পরাজিত করা। হ্যাঁ, আপাত দৃষ্টিতে এটি তো একটা বিশাল স্ববিরোধিতা মনে হয়। মানে একটা সামরিক ম্যানুয়াল তো শেখাবে কিভাবে যুদ্ধ করতে হয়, সেখানে যুদ্ধ না করেই জেতার কথা বলার পেছনের মেকানিজম বা কার্যকারণ আসলে কি? এর পেছনের মূল কারণটি হল সংঘাতের অর্থনীতি। মানে সানজু খুব গভীরভাবে উপলব্ধি করেছিলেন যে কোনো যুদ্ধ, তা রণাঙ্গনেই হোক বা আধুনিক বাজারের প্রতিযোগিতাতেই হোক, প্রচুর সম্পদের অপচয় ঘটায়। সৈন্য, অর্থ বা সময় সবকিছুই। ঠিক, সৈন্য বা অর্থ আর মানসিক শক্তির যে বিপুল ক্ষয় হয়, তা অনেক সময় বিজয়ী দলকেও ভেতর থেকে পঙ্গু করে দেয়। ও আচ্ছা। হ্যাঁ, মানে একটা যুদ্ধ জেতার পর যদি নিজের অর্থনীতি বা নিজের অস্তিত্বই হুমকির মুখে পড়ে, তবে সেই জয় আসলে পরাজয়েরই নামান্তর। তাই চূড়ান্ত কৌশল হল এমন একটি পরিস্থিতি তৈরি করা যেখানে প্রতিপক্ষ নিজের পরাজয় অবধারিত বুঝতে পেরে সংঘাত শুরুর আগেই রণভঙ্গ দেয়। এই মেকানিজমটিকে যদি একটা উপমার সাহায্যে ব্যাখ্যা করি, তবে মনে হয় বিষয়টি আরও স্পষ্ট হবে। ধরুন, বন্যপ্রাণীদের জগতে একটি নেকড়ের পাল যখন শিকার করে, তখন তারা কিন্তু শুরুতেই শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে না। তারা আগে পরিস্থিতি বোঝে। একদম। তারা চারপাশ থেকে শিকারকে ঘিরে ফেলে বা তাকে তাড়া করে ক্লান্ত করে এবং এমন একটি ভৌগোলিক অবস্থানে কোণঠাসা করে দেয় যেখান থেকে পালানোর আর কোনো পথই থাকে না। দারুণ উপমা। হ্যাঁ, আর শিকার যখন বুঝতে পারে যে পালানোর সব রাস্তা বন্ধ আর সে শারীরিকভাবে সম্পূর্ণ নিঃশেষিত, তখন সে এক প্রকার প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করে। আধুনিক ব্যবসার ক্ষেত্রেও আমরা এমনটা দেখি। হ্যাঁ, আধুনিক কর্পোরেট জগতেও ঠিক এই জিনিসটাই ঘটে। যেমন ধরুন, একটি কোম্পানি হয়তো কোনো নতুন পণ্য বাজারে আনার আগে সরাসরি মার্কেটিং যুদ্ধে না গিয়ে ওই পণ্যের কাঁচামালের পুরো সাপ্লাই চেনটি কিনে নিল। তখন প্রতিযোগী কোম্পানিটি কোনো প্রোডাক্ট তৈরি করতে পারবে না। ঠিক, কোনো বিজ্ঞাপন যুদ্ধ হলো না বা কোনো মূল্য ছাড়ের লড়াই হলো না, কিন্তু প্রতিপক্ষ এমনিতেই বাজার থেকে ছিটকে গেল। এই ধরনের কৌশলগত অবরোধ তৈরি করার জন্যই সানজু মূলত সংঘাত এড়ানোর উপর এত জোর দিয়েছেন। প্রতিপক্ষকে এমনভাবে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া বা তাদের রসদের উৎসগুলো এমনভাবে বন্ধ করে দেওয়া যাতে তারা লড়াই করার সামর্থ্যটাই হারিয়ে ফেলে। অর্থাৎ নিজের কোনো ক্ষতি না করেই জয়লাভ। একদম তাই। এর ফলে নিজের সম্পদের বিন্দুমাত্র অপচয় না ঘটিয়েই পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে চলে আসে। এটি কোনো ভীরুতা নয়, বরং এটি হলো বুদ্ধিমত্তার চূড়ান্ত প্রয়োগ। কিন্তু এই ধরনের নিখুঁত কৌশল প্রয়োগ করার জন্য তো তথ্যের প্রয়োজন। অবশ্যই। কারণ
প্রতিপক্ষকে কোণঠাসা করতে হলে তো আগে জানতে হবে তাদের দুর্বলতা কোথায়। আর এখান থেকেই আমরা দ্য আর্ট অফ ওয়ারের সম্ভবত সবচেয়ে বহুল চর্চিত সূত্রটিতে আসি। সানজু বলেছেন, নিজেকে জানো এবং শত্রুকে জানো, তাহলে শত যুদ্ধেও পরাজিত হবে না। হ্যাঁ, এটি অত্যন্ত শক্তিশালী একটি দর্শন। এই সূত্রটি শুধু যে তথ্য সংগ্রহের কথা বলে তা কিন্তু নয়, এটি মূলত তথ্যের নির্মোহ বিশ্লেষণের কথা বলে। নির্মোহ বিশ্লেষণ বলতে ঠিক কি বোঝাচ্ছেন? মানে শত্রুর দুর্বলতা এবং শক্তির পাশাপাশি নিজের সক্ষমতা এবং সীমাবদ্ধতাকে যদি কোনো ফিল্টার ছাড়া সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে মূল্যায়ন করা যায়, তবে যে কোনো প্রতিযোগিতায় টিকে থাকার সম্ভাবনা প্রায় শতভাগ নিশ্চিত হয়ে যায়। এই জায়গাতে আমার একটা বড় ধরনের খটকা লাগছে। আমি এই নিজেকে জানার ধারণাটিকে একটু চ্যালেঞ্জ করতে চাই। হ্যাঁ, বলুন। আজকের দিনের এই তুমুল গতির বিশ্বে, যেখানে বাজার প্রতিনিয়ত পাল্টাচ্ছে, সেখানে শত্রুকে বা প্রতিপক্ষকে পুরোপুরি বিশ্লেষণ করার জন্য যে সময় প্রয়োজন, ততক্ষণে তো বাজারই অন্যদিকে মোড় নেবে। সেটা একটা দিক বটে। তার চেয়েও বড় কথা, নিজেকে জানা কি মানুষের পক্ষে আদৌ সম্ভব? মানে মানুষের মস্তিষ্কে তো এক ধরনের কগনিটিভ বায়াস বা মনস্তাত্ত্বিক অন্ধত্ব থাকে, যার কারণে আমরা নিজেদের ভুলগুলো দেখতেই পাই না। হ্যাঁ, ইগো একটা বড় ফ্যাক্টর। ঠিক। এই অহংকার বা সেলফ ডিলুশনের ফাঁদ থেকে বেরিয়ে নিজেকে জানা কি সত্যি বাস্তবসম্মত কোনো ধারণা? এই প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক। আর এখানেই সানজুয়ের দর্শনের আসল পরীক্ষা। নিজেকে জানা বলতে তিনি কোনো আধ্যাত্মিক উপলব্ধির কথা বলেননি, তিনি কথা বলেছেন কাঠামোগত মূল্যায়নের বিষয়। আচ্ছা। কগনিটিভ বায়াস বা অহংকারের কারণে যে অন্ধত্ব তৈরি হয়, ঠিক সেই অন্ধত্বকেই আক্রমণ করতে বলেছেন তিনি। আমরা যদি ইতিহাস বা আধুনিক কর্পোরেট জগতের দিকে তাকাই, দেখব অনেক বিশাল সাম্রাজ্য বা মাল্টিবিলিয়ন ডলার কোম্পানি ধ্বংস হয়েছে বাইরের কোনো শত্রুর কারণে নয়, ভেতরের কারণেই। হ্যাঁ, বরং তাদের নিজেদের নেতৃত্বের অহংকারের কারণে। তারা বিশ্বাস করত যে তাদের প্রযুক্তি বা তাদের প্রোডাক্ট অজেয়। তারা নিজেদের দুর্বলতাগুলোকে সম্পূর্ণ অস্বীকার করেছিল। অর্থাৎ তারা নিজেদের তৈরি করা একটি কাল্পনিক শ্রেষ্ঠত্বের বুদবুদের ভেতর বসবাস করছিল। ঠিক তাই, সানজু এই বুদবুদটিকেই সবার আগে ধ্বংস করতে বলেছেন। যখন তিনি বলেন নিজেকে জানো, এর আসল অর্থ হল নিজের টিমের ভেতরে এমন একটি কালচার বা পরিবেশ তৈরি করা যেখানে সবচেয়ে রূঢ় সত্যটিও বিনা দ্বিধায় বলা যায়, যেখানে কেউ সত্য কথা বলতে ভয় পাবে না। একদম। কোনো নেতা যদি তার নিজের ইগোকে তথ্যের চেয়ে বেশি গুরুত্ব দেন, তবে তিনি নিজেকে জানার সুযোগটি চিরতরে হারিয়ে ফেলেন। আর শত্রুকে জানার বিষয়টি হল, শত্রু এখন কি করছে শুধু তা নয়, বরং শত্রু ভবিষ্যতে কি করতে পারে তার একটি মনস্তাত্ত্বিক প্রোফাইল তৈরি করা, ভবিষ্যতের একটা আন্দাজ করা। হ্যাঁ, নিজের ভেতরের দুর্বলতা এবং বাইরের শত্রুর সক্ষমতা, এই দুইয়ের মধ্যে যে ব্যবধান, তা পরিমাপ করতে পারাই হল এই সূত্রের মূল শিক্ষা। তার মানে তথ্য শুধু সংগ্রহ করলেই হবে না, সেই তথ্য হজম করার মতো মানসিক পরিপক্কতাও থাকতে হবে। একদম ঠিক বলেছেন। আচ্ছা, এই পুরো বিষয়টি পরিষ্কার হলো, কিন্তু এখন প্রশ্ন হলো, এই যে আমরা নিজেদের দুর্বলতা জানলাম এবং শত্রুর শক্তি বুঝলাম, এই তথ্যগুলোকে বাস্তবে অস্ত্রে পরিণত করার মেকানিজম বা পদ্ধতিটি কি? ভালো প্রশ্ন। কারণ শুধু ডেটা বা পরিসংখ্যান তো আর যুদ্ধ জয় করে দিতে পারে না। এখানে দি আর্ট অফ ওয়ারের সবচেয়ে চমকপ্রদ এবং হয়তো কিছুটা বিতর্কিত অধ্যায়টি সামনে আসে। হ্যাঁ, প্রতারণা বা ডিলিউশনের বিষয়টি। ঠিক। সানজু স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ওয়ার ইজ বেসড অন ডিলিউশন, অর্থাৎ যুদ্ধের মূল ভিত্তিই হল প্রতারণা বা বিভ্রাম। এই প্রতারণা শব্দটি নৈতিক দিক থেকে আমাদের কাছে নেতিবাচক মনে হতে পারে, কিন্তু কৌশলগত দৃষ্টিকোণ থেকে এটি এক অসাধারণ মনস্তাত্ত্বিক খেলা। কিভাবে? সানজুয়ের মতে, আপনি যখন শক্তিশালী, তখন প্রতিপক্ষকে বিশ্বাস করাতে হবে যে আপনি অত্যন্ত দুর্বল। আবার আপনি যখন সত্যিই দুর্বল, তখন এমন একটি বিভ্রম তৈরি করতে হবে যেন মনে হয় আপনার মতো শক্তিশালী আর কেউ নেই। ও আচ্ছা। হ্যাঁ, এটি হলো প্রতিপক্ষের মনস্তত্ত্বে এক ধরনের হ্যাকিং। এই বিভ্রম বা ডিলিউশনের মেকানিজমটি আসলে কিভাবে কাজ করে তা বোঝানোর জন্য একটি চমৎকার প্রাকৃতিক উপমা টানা যেতে পারে। হ্যাঁ, বলুন না। সমুদ্রের গভীরে থাকা ওই অ্যাংলার ফিশের কথা ভাবা যাক। গভীর সমুদ্রের নিকষ অন্ধকারে এই মাছটি তার মাথার উপরে থাকা একটি ছোট্ট আলোকিত টোপ ঝুলিয়ে রাখে। আমি দেখেছি ওটার ছবি। দূর থেকে অন্য ছোট মাছগুলো সেই আলোকে দেখে মনে করে এটি হয়তো কোনো দুর্বল বা নিরীহ শিকার বা খাবারের টুকরো।
তারা খুব সহজেই সেই আলোর দিকে আকৃষ্ট হয়ে এগিয়ে আসে। আর ঠিক তখনই হ্যাঁ, ঠিক তখনই সেই ছোট্ট আলোর ঠিক পেছনেই লুকিয়ে থাকে অ্যাংলার ফিশের বিশাল আর ভয়ঙ্কর চোয়াল। শিকার যখন ভুল বুঝতে পারে ততক্ষণে সে ওই চোয়ালের ভেতরে চলে গেছে। চরম একটা ব্যাপার। এই প্রাণীটি কিন্তু শিকারের পেছনে তাড়া করে কোনো শক্তি ক্ষয় করে না, বরং সে শিকারের কনফার্মেশন বায়াস বা যা দেখতে চাইছে তাই দেখার মনস্তত্ত্বকে ব্যবহার করে তাকে নিজের ফাঁদে টেনে আনে। অ্যাংলার ফিশের এই উপমাটি সানজু এর ডিলিউশন বা প্রতারণার তত্ত্বকে পুরোপুরি ধারণ করে। প্রতিপক্ষের মস্তিষ্কে ঠিক সেই দৃশ্যটি প্রজেক্ট করতে হবে যা সে দেখতে অভ্যস্ত বা যা দেখলে সে আত্মতুষ্টিতে ভুগবে। ব্যবসার জগতেও তো এমনটা অহরহ ঘটে, তাই না? হ্যাঁ, এমন নিখুঁত বিভ্রমের উদাহরণ আমরা প্রায়শই দেখি। ধরুন, একটি ছোট বা মাঝারি কোম্পানি হয়তো বাজারে এমনভাবে আচরণ করে যেন তারা একটি নির্দিষ্ট প্রযুক্তি বা প্রোডাক্ট নিয়ে খুব একটা আগ্রহী নয়। তারা নিজেদের এমনভাবে উপস্থাপন করে যেন তারা খুবই অগোছালো এবং তাদের সামর্থ্য অনেক সীমিত। এর ফলে বড় বড় প্রতিযোগী কোম্পানিগুলো, যাদের বিপুল অর্থ ও ক্ষমতা রয়েছে, তারা এই ছোট কোম্পানিটিকে কোনো হুমকি বোধ করে না। তারা পাত্তাই দেয় না বলতে গেলে। একদম অবজ্ঞা করে। আর এই অবজ্ঞার সুযোগ নিয়েই ছোট কোম্পানিটির লোকচক্ষুর আড়ালে নিঃশব্দে তাদের আসল প্রোডাক্ট তৈরি করে ফেলে এবং একেবারে মোক্ষম সময়ে বাজারে নিয়ে এসে পুরো ইন্ডাস্ট্রি দখল করে নেয়। এই পুরো কৌশলটির সবচেয়ে বড় প্রভাব হলো বড় কোম্পানিটি এখানে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তারা যে বোকা ছিল তা কিন্তু নয়, কিন্তু তাদের অহংকার এবং প্রতিপক্ষের তৈরি করার নিখুঁত বিভ্রম তাদের অন্ধ করে দিয়েছিল। ঠিক, এবং এই বিভ্রম তৈরি করার পাশাপাশি সানজু আরেকটি বিষয়ের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন, তা হল সময় বা টাইমিং। টাইমিংটা কেন এত জরুরি? কারণ আপনি প্রতিপক্ষকে ফাঁদে ফেললেন, কিন্তু সঠিক সময়ে আঘাতটি করতে পারলেন না, তবে পুরো কৌশলটি বালুর বাঁধের মতো ধসে পড়বে। দুর্বল অবস্থায় নিজেকে শক্তিশালী দেখানো এবং শক্তিশালী অবস্থায় দুর্বল দেখানো, এই পুরো অভিনয়টি পরিবেশ এবং সময়ের সাথে নিখুঁতভাবে সিঙ্ক করা বা তাল মিলিয়ে চলা প্রয়োজন। অর্থাৎ সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, প্রতিপক্ষের মনোযোগ ঠিক যে মুহূর্তে সবচেয়ে বেশি বিক্ষিপ্ত থাকে সেই মুহূর্তটিকেই আঘাত করার জন্য বেছে নিতে হয়। এই আলোচনাটি আমাদের একটি অত্যন্ত জটিল প্রশ্নের দিকে নিয়ে যায়। আমরা এতক্ষণ ধরে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা বা বিভ্রম তৈরি করা এবং মনস্তাত্ত্বিক প্রতারণার মতো রূঢ় কৌশল নিয়ে কথা বললাম। এই পুরো সিস্টেমটিকে পরিচালনা করার জন্য তো এমন একজন মানুষের প্রয়োজন যিনি এই চরম বিশৃঙ্খলার ভেতরেও শৃঙ্খলা বজায় রাখতে পারবেন। অবশ্যই একজন নেতার দরকার। আর এখানেই দি আর্ট অফ ওয়ার বইতে বর্ণিত নেতৃত্বের প্রসঙ্গের অবতারণা হয়। বইটিতে একজন আদর্শ নেতার 5টি গুণের কথা উল্লেখ করা হয়েছে: জ্ঞান বা সততা, আর মানবিকতা, সাহস এবং শৃঙ্খলা। এই 5টি গুণ 2500 বছর আগের মতো আজও কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। একজন নেতার শুধু কৌশল জানলেই হয় না, বরং সেই কৌশল প্রয়োগ করার জন্য যে দল বা টিম কাজ করবে তাদের পরিচালনা করার মানসিক সক্ষমতাও থাকতে হয়। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় স্ববিরোধিতা বা কন্ট্রাডিকশনটি লুকিয়ে আছে। কেমন? এই যে একটু আগেই আমরা আলোচনা করলাম যে সফল হবার জন্য একজন নেতাকে অ্যাংলার ফিশের মতো নির্মম হতে হবে, প্রতিপক্ষকে প্রতারিত করতে হবে বা বিভ্রাম তৈরি করতে হবে। হ্যাঁ, আর ঠিক তার পরের অধ্যায়ে সানজু বলছেন যে একজন নেতাকে হতে হবে সৎ এবং মানবিক। একটি সংগঠন যা বাইরের পৃথিবীর সাথে প্রতারণা করে টিকে আছে, তার ভেতরের কাঠামোতে সততা আর মানবিকতার মতো শব্দগুলো কতটা মানানসই? এটি কি এক ধরনের হিপোক্রেসি বা ভণ্ডামি নয়? এই বৈপরীত্যটাই আসলে সানজুয়ের দর্শনের সবচেয়ে গভীর এবং সূক্ষ্ম দিক। এটিকে ভণ্ডামি মনে হলেও মনস্তাত্ত্বিক দিক থেকে এটি একমাত্র কার্যকর মডেল। কিভাবে একটু বুঝিয়ে বলবেন? তখন সেই দলের ভেতরে এক ধরনের প্যারানয়া বা মানসিক অবিশ্বাস তৈরি হওয়ার প্রবল ঝুঁকি থাকে। ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, সৈন্যরা বা আধুনিক যুগের কর্মীরা ভাবতে শুরু করতে পারে যে তাদের নেতা যদি শত্রুর সাথে এত নিখুঁতভাবে প্রতারণা করতে পারে, তবে সে নিজের দলের সাথেও প্রতারণা করছে না তো? এই সন্দেহ একবার জন্ম নিলে পুরো সংগঠন কিন্তু ভেতর থেকে ভেঙে পড়বে।
তার মানে বাইরের শত্রুর প্রতি যে পরিমাণ নির্মমতা দেখানো হবে নিজের দলের ভেতরের বিশ্বাসটি ঠিক ততটাই মজবুত হতে হবে। একদম সঠিক বিশ্লেষণ। একটি দল তখনই নেতার কথায় নিজের জীবন বা ক্যারিয়ার বাজি রাখতে প্রস্তুত থাকে যখন তারা নিশ্চিতভাবে জানে যে এই নেতার সততা প্রশ্নাতীত। মানবিকতা হলো সেই আঠা যা একটি দলকে চরম সংকটের মুহূর্তেও একতাবদ্ধ রাখে। যে নেতা তার সৈন্যদের সুখ দুঃখ বোঝেন না বা যিনি শুধু ওপর থেকে আদেশ দেন, তার জন্য কিন্তু কেউ স্বেচ্ছায় লড়াই করে না। হ্যাঁ, সেটা আমরা আমাদের চাকরি জীবনেও দেখেছি। ঠিক। আধুনিক কর্পোরেট কালচারেও আমরা দেখি যে প্রতিষ্ঠানে বস শুধু টার্গেট আর মুনাফার কথা বলেন। বিপদের সময় কর্মীরা সেই প্রতিষ্ঠান ছেড়ে চলে যায়। কিন্তু যে নেতা মানবিক, যিনি কর্মীদের মানসিক এবং শারীরিক সুস্থতার খেয়াল রাখেন, তার জন্য কর্মীরা অসাধ্য সাধন করতেও কুণ্ঠাবোধ করে না। একমত আমি। তাই বাইরের পৃথিবীতে আপনি যতই বিভ্রম বা প্রতারণার জাল বোনেন না কেন, নিজের দলের ভেতরে যদি সততা এবং মানবিকতার স্বচ্ছতা না থাকে, তবে কোনো কৌশলই দীর্ঘস্থায়ী হবে না। এই মনস্তাত্ত্বিক ভারসাম্যটি সত্যি অভাবনীয়। মানে একদিকে চরম কৌশলগত নির্মমতা আর অন্যদিকে গভীর মানবিক সহানুভূতি। যুদ্ধ জয়ের জন্য পেশিশক্তি বা অস্ত্রের চেয়েও যে একটি সংগঠিত এবং বিশ্বস্ত মনস্তত্ত্ব বেশি প্রয়োজন, তাই দর্শন থেকে একদম পরিষ্কার বোঝা যায়। এই পুরো আলোচনার একটি সারসংক্ষেপ যদি টানা যায়, তবে এটি স্পষ্ট হয়ে ওঠে যে দ্য আর্ট অফ ওয়ার শুধু সামরিক বাহিনীর জন্য লেখা কোনো ডক্ট্রিন নয়। এটি মূলত মানুষের ইগো বা অহংকার বা ভয় এবং টিকে থাকা লড়াইয়ের একটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। সানজু আমাদের শিখিয়েছেন যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল মানুষের মস্তিষ্ক। যারা শুধু আবেগ বা রাগের বশবর্তী হয়ে শক্তি প্রদর্শন করে, তারা হয়তো সাময়িক বাহাবা পায়, কিন্তু চূড়ান্ত খেলায় তারা হেরে যায়। আর যারা ধৈর্য ধরে তারা জেতে। ঠিক। যারা নিজেদের সীমাবদ্ধতা বোঝে বা প্রতিপক্ষের মনস্তত্ত্ব পড়তে পারে এবং সঠিক সময়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে, তারাই কিন্তু প্রকৃত বিজয়ী হয়। আমাদের দৈনন্দিন জীবনে বা কেরিয়ারের ইঁদুর দৌড়ে আমরা প্রতিনিয়তই কোনো না কোনো যুদ্ধে লিপ্ত হচ্ছি। অনেক সময় আমাদের মনে হতে পারে যে জোরে কথা বললে বা আগ্রাসী আচরণ করলেই হয়তো প্রতিপক্ষকে দাবিয়ে রাখা যাবে। হ্যাঁ, এই ভুলটা আমরা প্রায়ই করি। কিন্তু আজকের এই গভীর আলোচনা থেকে আমরা শিখতে পারি যে নিজের শক্তি সঞ্চয় করে বা অপ্রয়োজনীয় তর্ক বা সংঘাত এড়িয়ে কৌশলগতভাবে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। একদম। যে কোনো প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পরিস্থিতি বিশ্লেষণ এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারাটা সবচেয়ে বেশি জরুরি। আজকের এই আলোচনাটি শেষ করার আগে আমি পুরো আলোচনার সূত্র ধরে একটি নতুন এবং হয়তো কিছুটা অস্বস্তিকর ভাবনার দিকে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বেশ কৌতূহলোদ্দীপক তো বিষয়টা। হ্যাঁ, আমরা তো জানলাম যে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা বা নিখুঁত বিভ্রম তৈরি করা হল কৌশলগত বিজয়ের এক অন্যতম হাতিয়ার। এখন চারপাশের পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, যেখানে ব্যবসা থেকে শুরু করে রাজনীতি বা ব্যক্তিগত জীবনের প্রতিটি প্রতিযোগী কোনো না কোনোভাবে এই মনস্তাত্ত্বিক কৌশলগুলো আয়ত্ত করার চেষ্টা করছে। সবাই তো আর বোকা নেই এখন। একদমই না। সবাই যদি তাদের আসল শক্তি এবং দুর্বলতা লুকিয়ে রেখে এই প্রতারণা বা ডিলুশনের কৌশল ব্যবহার করে, তবে এই তীব্র প্রতিযোগিতার বিশ্বে কোনটি সত্যি আর কোনটি নিছকই একটি সুপরিকল্পিত বিভ্রম তা আলাদা করার উপায় কি? দারুণ একটা প্রশ্ন। এমন তো হতেই পারে যে আমরা প্রতিনিয়তই একে অন্যের তৈরি করা নিখুঁত সব বিভ্রমের গোলকধাঁধায় ঘুরে বেড়াচ্ছি, যেখানে সত্য বলে আসলে কিছু নেই, সবই কেবল কৌশলগত আবরণ। যারা শুনছেন, এই প্রশ্নটি হয়তো আমাদের চারপাশের মানুষ এবং পরিস্থিতিকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে বাধ্য করবে।